চট্টগ্রাম থেকে খুব দূরের মানুষ না, চট্টগ্রাম বিভাগেরই মানুষ, তো চট্টগ্রাম জেলার নেই। সো চট্টগ্রামের সাথে আমার নিজের এক ধরনের একটা আত্মীয়তা আছে বলতে পারেন ব্যক্তিগতভাবে। আসলে এমন একটা জায়গা আসলে যেখান থেকে বাংলাদেশে অনেক বড় কিছুর সূচনা হয়েছে। 1971 সালে প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। গ্রামীণ ব্যাংকের মতো একটা নগরীয় প্রতিষ্ঠান, তার সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। বাংলাদেশকে আসলে চট্টগ্রাম ছাড়া কল্পনা করা যায় না। চট্টগ্রামের অনেক কিছু আছে যেগুলো আসলে বাংলাদেশের জন্য ইউনিক, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে চট্টগ্রামকে খুব বিশেষ গুরুত্বের সাথে দেখে। এটা এই কারণেই যে আসলে মূলত চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্বটাই সবচেয়ে বেশি করে সরকার অনুধাবন করে, এবং এইটা যে অনুধাবন করে তার আসলে নিকট অতীতে আপনারা কিছু প্রমাণ দেখেছেন। আমরা দাভোসে গিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কয়েকদিন আগে। সেখানে উনি আপনার বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অনেকগুলো বৈঠক করেছেন। বেশিরভাগ বৈঠকে আসলে চট্টগ্রামে বিনিয়োগ কেন্দ্রিক। বিশ্বের অনেকগুলো বড় বড় পোর্ট হ্যান্ডলার বা লজিস্টিক কোম্পানি আছে যারা আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করতে আগ্রহী। উপকূলে চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রামের বন্দরের আশেপাশে যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বুঝিয়েছেন, এবং তারা নিজেরাই উপলব্ধি করেছে যে চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব বা ভূ রাজনৈতিক গুরুত্বটা এত বেশি যে এটা অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যের জন্য শুধু বাংলাদেশের তো অবশ্যই সবচেয়ে, বাংলাদেশের জন্য এটা একটা লাইফলাইন চট্টগ্রামের বাংলাদেশের ইকোনমির জন্য, কিন্তু এটা শুধু বাংলাদেশ না, পুরো এই অঞ্চলের জন্য, এই বিশ্বের এই আমাদের এই দক্ষিণাঞ্চলের এই অঞ্চল, মায়ানমার কেন্দ্রিক বা ভারতের উত্তর যে সেভেন সিস্টার্স আছে তাদের জন্য, এমনকি নেপাল ভুটানের জন্য আসলে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। এইসব বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদেরকে বলেছেন যে চট্টগ্রামে আসুন, বিনিয়োগ করুন, এবং চট্টগ্রামটাকে আরো বহির্বিশ্বের কাছে আরো গুরুত্বপূর্ণ করে তুলুন, যাতে এটা বাংলাদেশের অর্থনীতিতে আরো বড় অবদান রাখতে পারে। এবং এই বিনিয়োগগুলো যেগুলো এখন পাইপলাইনে আছে বা যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে চট্টগ্রাম আরো অনেক বেশি সমৃদ্ধ হবে, অনেক বেশি জব ক্রিয়েট হবে। তখন অনেক সাংবাদিক আসবে চট্টগ্রামের গুরুত্ব উপলব্ধি করে চট্টগ্রামের জন্য আলাদাভাবে রিপোর্ট করতে। সাংবাদিক বলতে আমি ঢাকা থেকে যারা আসে তাদের কথা বলছি না, আমি বলছি যে সারা পৃথিবী থেকে সাংবাদিক আসবে চট্টগ্রামকে রিপোর্ট করার জন্য, চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে রিপোর্ট করার জন্য। চট্টগ্রাম এখন যে অবস্থা আছে এরকম থাকবে না, আমরা বিশ্বাস করি যে খুব শিগগিরই চট্টগ্রাম বদলে যাবে খুব পজিটিভ ওয়েতে। চট্টগ্রাম ছাড়াও আর যদি বলেন, আমরা বাংলাদেশের কথা যদি বলেন, সামগ্রিকভাবে যদি বাংলাদেশের কথা বলেন, আজকে আমি এমন একটা দিনে আপনাদের সাথে এখানে এসেছি যখন আগামীকালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হবে। এই 6 মাসে আপনারা অনেক ইতিবাচক পরিবর্তন বাংলাদেশে লক্ষ্য করেছেন। বাংলাদেশের অর্থনীতি একটা বিপর্যস্ত অবস্থা থেকে বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। আরো অনেকগুলো ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সংবাদ মাধ্যম আগের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। এরকম অনেক ইতিবাচক পরিবর্তন সমাজে এসেছে, যেগুলো আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা নিজেরা বুঝেছেন। সবখানে আসলে পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের একটা বড় সাক্ষী কিন্তু আপনারা নিজেরাও। এই পরিবর্তনের ফলে আপনারা যারা চট্টগ্রাম প্রেস ক্লাবে একসময় আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করার পরও যারা চট্টগ্রাম প্রেস ক্লাবে হয়তো আসতে পারছিলেন না বা সদস্যপদ পাচ্ছিলেন না, আপনারা পেয়েছেন। তো এই যে এটাও একটা পরিবর্তন, এবং এইরকম পরিবর্তনগুলো বিভিন্ন ধাপে যে পরিবর্তনগুলো হচ্ছে, আমি বিশ্বাস করি যে এই পরিবর্তনগুলো অ্যাজ এ হোল বাংলাদেশকে আস্তে আস্তে আরো সমৃদ্ধ করবে, আরো উন্নতির দিকে নিয়ে যাবে। তো আপনাদের যদি সরকারের বিষয়ে বা চট্টগ্রাম বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে করতে পারেন। যদি এটা অনানুষ্ঠানিক একটা আসলে আড্ডার বিষয় ছিল, কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে এটা অনানুষ্ঠানিক পর্যায়ে নাই। থ্যাংক ইউ। আয়নাগর নিয়ে উনি আমাদের গুম কমিশন থেকে গুম কমিশন না, আমাদের যে গুম বিষয়ক যে কমিশনটা, গুমের তদন্ত বা গুমের যে শিকার যারা হয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে যে কমিশনটা মাননীয় প্রধান উপদেষ্টা করে দিয়েছেন, তাদের পক্ষ থেকে একটা অনুরোধ ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যেন নিজে সরেজমিনে গিয়ে আসলে দেখেন যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কি পরিবেশে রাখা হয়েছিল, এবং উনি এটাতে সম্মতি জ্ঞাপন করেছেন। এবং শুধু উনি বলেছেন যে উনি যখন যাবেন উনি নিজে একা যাবেন না, উনি সাথে দেশি বিদেশি মিডিয়াকেও রাখবেন, যাতে করে ওনারাও দেখতে পারেন আসলে
কিভাবে যারা গুমের শিকার হয়েছিলেন তাদেরকে আসলে কিভাবে কি পরিস্থিতিতে রাখা হয়েছিল, কিরকম অন্ধকার পরিস্থিতিতে, কিরকম একটা অমানবিক পরিবেশে রাখা হয়েছিল, এটা তারা দেখতে পারেন। খুব শিগগিরই হয়তো আপনারা এটার একটা আউটকাম দেখতে পাবেন। আমাদের সরকার কিন্তু এই বিষয়ে এই বেশ কয়েকটা বিবৃতি দিয়েছে। আমরা বিবৃতি দিয়ে কিন্তু আমরা আমাদের সরকারের অবস্থান আমরা স্পষ্ট করেছি। আমাদের সরকার থেকে আমরা গতকালকেও আমরা জানিয়েছিলাম যে আসলে এই যে বাংলাদেশে এই পরিস্থিতিটা এই মুহূর্তে তৈরি হয়েছে তার জন্য পার্সিয়ালি ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যেন ফেরত পাঠানো হয়, কারণ ওনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের আদালত বলেছে। এবং সেই আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা তার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে একটা নোট ভার্বাল দিয়েছে। আমরা এখনো ভারতের কাছ থেকে কোনো নোট ভার্বাল পাই নাই, তবে আমরা বিশ্বাস করি ভারত একটা কি বলবো, আমাদের একটা সৎ প্রতিবেশী সুলভ আমাদের সাথে আচরণ করবে এবং আমাদের দেশের মানুষের যে চাওয়া, আমাদের দেশে যে গণহত্যা যিনি চালিয়েছেন তাকে বিচারের মুখোমুখি করার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, এই আকাঙ্ক্ষাটাকে ভারত রেসপেক্ট করবে, আমরা বিশ্বাস করি। অবশ্যই ফেসবুকের সাথে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজেই কিন্তু ফেসবুকের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে দুইবার বৈঠক করেছেন। একবার ঢাকায় ফেসবুকের যারা এশিয়ার যে গ্লোবাল অপারেশনস, এশিয়ার অপারেশনস যিনি দেখেন তার সাথে কথা বলেছেন, উনি দেখা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। আবার ফেসবুকের যে গ্লোবাল অপারেশনস এর চিফ যিনি ব্রিটেনের একজন সাবেক উপপ্রধানমন্ত্রী, ওনার সাথেও কিন্তু বৈঠক হয়েছে দাভোসে। সেখানে আমাদের কনসার্ন গুলো আমরা জানিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার কনসার্ন গুলো জানিয়েছেন। এবং ফেসবুক কিন্তু একটা জিনিস ঘোষণা দিয়েছে যে তারা আমেরিকা বা অন্যান্য অঞ্চলে ফ্যাক্ট চেকিংটা সীমিত করলেও বাংলাদেশের ক্ষেত্রে তারা এটা করবে না। তাদের যে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যে ফ্যাক্ট চেকিং এর করার একটা তাদের যে উদ্যোগ আছে, এই উদ্যোগটা চালু থাকবে এবং ক্ষেত্র বিশেষে এই উদ্যোগটাকে তারা আরো এক্সপিরিয়েন্ট করবে, সোদের যে ফেসবুককে ব্যবহার করে কেউ গুজব বা ঘৃণা ছড়াতে না পারে। জন্য তাদের একজন ডেজিগনেটেড কর্মকর্তা আছেন, যার সাথে বাংলাদেশ সরকার এইটা যেহেতু একটা অনলাইনের মাধ্যমে কার্যক্রম, এটা আপনার অফিসটা কোথায় সেটা আসলে ঠিক ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট পার্সনটা কি অ্যাভেলেবেল কিনা অলওয়েজ। সো ফেসবুক কর্তৃপক্ষের সাথে সেইভাবে কিন্তু এই বাংলাদেশ কর্তৃপক্ষের কিন্তু নিয়মিত যোগাযোগ আছে। জি, সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কিনা আসলে অ্যাডভাইজাররা ঘটনাচক্রে গ্রেটার চিটাগাং থেকে, কিন্তু এটা ওনারা সারা বাংলাদেশেরই জন্যই কাজ করছেন। এবং কাজের ক্ষেত্রে এই সরকারটা হচ্ছে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ফসল। এবং এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অঞ্চল বা অন্য কোনো ভেদে কোনো অঞ্চলের সাথে আলাদাভাবে বৈষম্য করবে না। এটাই এই সরকারের অন্যতম ম্যান্ডেট। সো উন্নয়নের যদি কোনো কাজ বা প্রকল্প নিতে হয় সেটা সারা দেশের জন্য নেওয়া হবে, এবং সারা দেশের জন্য যদি নেয় তাহলে সেখানে চট্টগ্রাম অবশ্যই থাকবে। তবে চট্টগ্রামের আমি কিন্তু একটু আগে আপনাকে এটা বলেছি যে চট্টগ্রামের যে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা, সেখানে যদি চট্টগ্রাম থেকে একজনও অ্যাডভাইজার থাকতো তাহলেও কিন্তু এই গুরুত্বটা যথারীতি থাকবে। চট্টগ্রামের যে ইকোনমিক ইম্পর্টেন্স বা চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে কার্যক্রমগুলো আছে এগুলা যদি আরো বেগবান করা যায় বা চট্টগ্রাম বন্দরে যদি আরো বেশি বিনিয়োগ আসে, তাহলে কিন্তু শুধু চট্টগ্রাম না, আঞ্চলিক না, সারা বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশ না, আসলে এই পুরা রিজিয়নটাই, সাউথ এশিয়ার এই অঞ্চলটাই আসলে উপকৃত হতে পারে। এটা আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন এবং উনি এই বিশ্বাস থেকে কিন্তু এটা নিয়ে উনি কাজ করছেন, যাতে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে একটা ইকোনমিক হাব তৈরি হয়, যার সুফল সারা বাংলাদেশ এবং এই অঞ্চলের মানুষ পায়। ধন্যবাদ। আপনাকে আপনি যেটা বলেছেন এটা আমি জানি না এটা আসলে রিপ্লাইটা কি হওয়া উচিত, তবে এটুকু বলি যে আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস উইং বা সরকারের আরো অন্যান্য যারা আমাদের বিভিন্ন দেশে যারা আমাদের কূটনীতিক আছেন তারা কিন্তু আমরা সবাই একসাথে একযোগে এটা নিয়ে কাজ করছি। আমাদের প্রেস উইং থেকে আমরা আলাদা একটা পেজ করেছি সিএ প্রেসিং ফ্যাক্টস নামে। আপনি যদি খেয়াল করে থাকেন, কারণ আমরা মনে করি যে ডিসইনফরমেশনকে ফাইট করার সবচেয়ে বড় টুল হচ্ছে কারেক্ট ইনফরমেশন।
সো সেখানে আমরা কারেক্ট ইনফরমেশনটা দিয়ে ডিসইনফরমেশনটাকে ফাইট করছি এবং অনেক ক্ষেত্রে আমরা এই মিথ্যা অপতথ্যের জবাবও দিয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে কেউ যখন ইচ্ছে করে আপনাকে আপনার মিথ্যা তথ্য দেয়, আমি ডিসইনফরমেশনের কিন্তু আপনি জেনে থাকবেন যে 3টা ধরন আছে: ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এন্ড ম্যাল ইনফরমেশন। আমাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিসইনফরমেশন সরাসরি ওইটা কোনো মানে যেসব তথ্য দেওয়া হচ্ছে এগুলোর বিন্দুমাত্র সত্যতা নেই। তো এরকম ক্ষেত্রে, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইচ্ছে করে এটা করা হচ্ছে। কেউ যখন ইচ্ছে করে আপনার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ায় বা প্রপাগান্ডা করে, এটাকে ফাইট করা কঠিন। কিন্তু যদি কারো কোনো তারপরেও যদি আমরা যখনই আমাদের এটা নজরে আসে বা আমাদের যে কিছু মনিটরিং কিছু মেকানিজম আছে যে এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেশের বাইরে বা দেশের মধ্যেও বা দেশের মধ্যে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও যে ধরনের তথ্য দেওয়া হচ্ছে, তথ্যগুলো আমরা চেক করে দেখি যে এগুলোর মধ্যে কোনো ধরনের অপতথ্য বা ভুল তথ্য আছে কিনা। যদি থাকে তাহলে আমরা চেষ্টা করি সাথে সাথে আমরা সেটাকে যাতে ডিবাঙ্ক করতে পারি। আপনারা যদি আমাদের প্রেসিং ফ্যাক্টস পেজটা যদি আপনি ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন যে প্রায় প্রতিদিনই আমরা কোনো না কোনো অপতথ্যকে এভাবে ডিবাঙ্ক করেছি এবং আপনারা এখানে দেখতে পাবেন নিশ্চিতভাবে যে আমরা কিভাবে এটা করেছি। আপনাদের এই চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছিল, যেটা একজনকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে একজন আইনজীবী মারা গিয়েছিলেন এবং এই আইনজীবীর মৃত্যুকে কেন্দ্র করে যে পরিমাণ অপতথ্য আমরা দেখেছি বিভিন্ন দেশে, এটাকে আমরা অনেক কষ্ট হলেও আমরা কিন্তু ফাইট করেছি। আপনারা দেখেছেন যে রয়টার্স এর মতো সংবাদ মাধ্যম, একেবারে বিশ্ববিখ্যাত একটা সংবাদ মাধ্যম, এই চট্টগ্রামের আইনজীবীর হত্যার ঘটনায় একেবারেই একটা মিথ্যা তথ্য দিয়েছিল একজন পুলিশ অফিসারকে কোট করে। আমরা রয়টার্সকে সেদিন চ্যালেঞ্জ করেছি এবং আমরা এই চ্যালেঞ্জে জিতেছি। আমরা এবং রয়টার্সকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তোমরা এই আইনজীবীকে চিন্ময় দাসের আইনজীবী বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টাটা বা তোমাদের দিক থেকে ছিল, বা তোমরা একজন পুলিশ অফিসারকে কোর্ট করে যেভাবে এই এরকম একটা অপতথ্য পরিবেশন করেছে, এটা ভুল। এবং তারা আমাদের সাথে কথা বলে আসলে তারাও নিশ্চিত হয়েছে যে তাদের দেওয়া তথ্যটা ভুল ছিল এবং তারা এটা সংশোধন করছে। শুধু তা নয়, এই ঘটনা চট্টগ্রামে যেদিন ঘটে, যেদিন একজন আইনজীবী আনফরচুনেট হত্যাকাণ্ডের শিকার হন, তার আগের দিন ঢাকায় মোল্লা কলেজের ছাত্রদের সাথে একটা সংঘর্ষ হয়েছিল। তো চট্টগ্রামের ঘটনার সাথে রয়টার্স মোল্লা কলেজের ঘটনাটার ভিডিওটা জুড়ে দিয়েছিল, এমন ভাবে দিয়েছিল তাতে মনে হয়েছিল যে মানে চট্টগ্রামে আসলে একেবারে একটা রণক্ষেত্র পরিণত হয়েছে। বিষয়টা আসলে সেরকম ছিল না। তো আমরা রয়টার্সকে সেটাও বলেছি এবং তারা ভিডিওটা সরিয়ে নিয়েছে। তো আপনি জানেন রয়টার্সের মতো সংবাদ মাধ্যম যাদের সাংবাদিকতাটা মানে মানটাকে আসলে সাংবাদিকতারই চূড়ান্ত মান ধরা হয় অনেক ক্ষেত্রে। এক ধরনের বাইবেল, রয়টার্স হ্যান্ডবুক অফ জার্নালিজম, যেটা এটা সাংবাদিকতার এক ধরনের বাইবেলের মতো মনে করা হয়। আমরা সবাই এটা থেকে পড়ি, এটা থেকে শিখি কিভাবে সাংবাদিকতা করতে হয়। তো সেরকম একটা প্রতিষ্ঠান যখন ভুল করে এবং তাদের ভুলটা যখন আমরা সংশোধন করতে তাদেরকে বাধ্য করি, তখন আপনি বুঝতে পারেন যে আমাদের ফাইটটা কত বড় এবং আমাদের ফাইটটা কতটা স্ট্রংলি আমরা করি। করেছে, ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগের কারণে ওনাদেরকে পুলিশ ওনাদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওনাদেরকে আদালতে তোলা হবে, ওনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে নাকি ওনাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেবে, এটা পুলিশের ডিসক্রিপশন। পুলিশ নিশ্চয়ই ওনাদের বিরুদ্ধে যে অভিযোগটা পেয়েছে এটাকে মনে করেনি যে এই মুহূর্তে ওনাদেরকে প্রসিকিউট করার মতো। আমি আমাদের যে পুলিশ বাহিনী এই মুহূর্তে কাজ করছেন ওনাদের কাজের উপর আস্থা রাখি। আমি বিশ্বাস করি যে ওনারা আইন মেনে কাজ করছেন এবং আইন অনুযায়ী যেটা করা দরকার এবং যেটা প্রয়োজন সেটাই ওনারা করেছেন। আমি এই বাইরে এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করব না। স্টেডিয়ামের তত্ত্বাবধায়ক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, সেটা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। আপনি আপনার কনসার্নটা রেজ করেছেন, আমি জানলাম। এটা প্রথমত ক্রীড়া মন্ত্রণালয়ের সাথেই আসলে আলাপ করার সুযোগ আছে, আলাপ করব এবং যদি ক্রীড়া মন্ত্রণালয় থেকে উপযুক্ত সমাধান না আসে তারপরে প্রধান উপদেষ্টার সাথেও কথা বলার হয়তো সুযোগ হবে। তবে আপাতত আমি মনে করি যে এটা ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়টা সীমাবদ্ধ থাকা উচিত। থাকবেন যে আমি এখানে আসার আগেই আমরা অ্যাক্রিডিটেশন নীতিমালার জন্য আমরা একটা কমিটি সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছিল। সেই কমিটির আমি একজন সদস্য ছিলাম। আমরা এই অ্যাক্রিডিটেশন নীতিমালাটা চূড়ান্ত করেছি। নতুন যে অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালাটা চূড়ান্ত হয়েছে, আমরা এটাকে অনেক বেশি
সাংবাদিক বান্ধব করার চেষ্টা করেছি। এই অ্যাক্রিডিটেশন আগের যে 2022 সালে যে অ্যাক্রিডিটেশন নীতিমালাটা ছিল সেটার প্রথম লাইনটাই ছিল সরকারের উন্নয়ন প্রচার করা ও অন্যান্য তথ্য প্রচার করার জন্য সাংবাদিকদেরকে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা দেওয়া হচ্ছে। আমরা সেখান থেকে সরকারের উন্নয়ন এই শব্দগুলো বাদ দিয়েছি। একটা লাইন ছিল যে আপনার সাংবাদিকরা যদি বিদেশ যায় তাহলে আপনার সরকারকে অবহিত করে যেতে হবে, এই লাইনগুলো অবমাননাকর, এগুলো আমরা বাদ দিয়েছি। তারপরে অ্যাক্রিডিটেশন কার্ড সাংবাদিকদের দেওয়ার ক্ষেত্রে আগে এটা পুরোটা প্রধান তথ্য কর্মকর্তার হাতে ছিল, এটা আমরা আসলে একটা কমিটির কাছে ন্যস্ত করছি যেখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকবে। আগে কারা সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পাবে এটা পত্রিকার ক্ষেত্রে নির্ভর করতে পত্রিকার সার্কুলেশনের উপর। আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে পত্রিকার কর্মরত সাংবাদিকদের সংখ্যার আনুপাতিক হারে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি বলছি এই যে নীতিমালাটা তৈরি করা হয়েছে, এই নীতিমালাটা করা হয়েছে 3 ধরনের গণমাধ্যমের জন্য: প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া। এখন মাল্টিমিডিয়াকে আসলে আলাদাভাবে এভাবে চিহ্নিত করা হয়নি, কারণ মাল্টিমিডিয়া এখন আসলে প্রায় সব ধরনের গণমাধ্যমেরই একটা নিজস্ব মাল্টিমিডিয়া ইউনিট থাকে। পত্রিকার যেমন মাল্টিমিডিয়া ইউনিট থাকে, টিভির এক ধরনের মাল্টিমিডিয়া ইউনিট থাকে, আবার অনলাইন গুলোরও মাল্টিমিডিয়া ইউনিট থাকে। সো আলাদাভাবে মাল্টিমিডিয়াকে চিহ্নিত করা সম্ভব হয় নাই। তবে যেহেতু মাল্টিমিডিয়াতে যারা কাজ করেন, সেটা যদি কেউ শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে মাল্টিমিডিয়া জার্নালিজম করেন, ওনারা অনলাইন ক্যাটাগরিতে বিবেচিত হবেন এই নীতিমালার আওতায়। কেউ যদি আপনার পত্রিকার মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে ওনারা ওই পত্রিকাকেই যেভাবে বিবেচনা করা হয় ওই পত্রিকারই একজন কর্মী হিসেবে বিবেচিত হবেন। উনি যদি পত্রিকার অন্যান্য সেকশনের একজন কর্মী যেভাবে বিবেচিত হন, ওই মাল্টিমিডিয়াতে যারা কাজ করেন ওনারাও সেভাবে বিবেচিত হবেন। একইভাবে যারা টিভিতে কাজ করেন এই মাল্টিমিডিয়ার, ওনারা ওই টিভির একজন কর্মী হিসেবে বিবেচিত হবেন। মাল্টিমিডিয়ার জন্য আলাদাভাবে কোনো কিছু করার এই মুহূর্তে আমরা মনে করি না যে সেটা করতে গেলে আসলে আরো বিভ্রান্তিটা বাড়বে। সেই জন্য আমরা এখন পর্যন্ত সরকারের যে নীতিমালাটা, যেটা নিয়ে আমরা কাজ করে এসেছি, এই নীতিমালাটা অ্যাকচুয়ালি প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি প্রশ্নটা করার জন্য সরকার এই বিষয়ে অনেক কাজ করছে এবং এইগুলো আমরা বিভিন্ন সময় ব্যক্ত করেছি। আমি আসলে রিকোয়েস্ট করবো, এখন আপনারা যারা এই চট্টগ্রামে আছেন, আপনারা যারা নবীন আছেন, আপনারা একটু কাজ করেন, কারণ বাংলাদেশের দ্রব্যমূল্য আসলে পরিস্থিতিটা কি হবে এইটা চট্টগ্রামের সাংবাদিকতারও কিন্তু উপরে অনেক কিছু নির্ভর করে। খাতুনগঞ্জে পণ্যের দাম কিভাবে ওঠানামা করা হচ্ছে, এখানে ম্যানিপুলেট করা হয় কিনা, বা পণ্যগুলো যখন আমদানি করা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, এই আমদানির ক্ষেত্রে কোনো কারসাজি করা হয় কিনা, এগুলো কিন্তু আপনারা যারা চট্টগ্রামে আছেন আপনারা দেখবেন। আপনারা যদি এখানে কোনো অসঙ্গতি পান, আপনারা যদি আমি বলছি যে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই এইসব বিষয়ে। চট্টগ্রামের বাজার, চট্টগ্রামের সাংবাদিকতা বাংলাদেশের দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেক গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সাংবাদিকরা যদি আন্তরিকভাবে কাজ করে, এই ক্ষেত্রে যত অসঙ্গতি আছে এগুলো যদি চট্টগ্রামের সাংবাদিকরা তুলে ধরে, সারা দেশের মানুষ জানতে পারবে এবং এইটার রিফ্লেকশন কিন্তু দ্রব্যমূল্যের উপরও আসবে এবং এইটার কিন্তু বেনিফিশিয়ারি হবে সারা বাংলাদেশের মানুষ। তো আপনারা যারা এখানে আছেন সবার প্রতি আমার আহ্বান, আপনারা এই বিষয়টাতে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করবেন। যে কোনো অসঙ্গতি আপনারা দেখবেন, আপনাদের গণমাধ্যমে তুলে ধরবেন, সারা দেশের মানুষ উপকৃত হবে, সরকার উপকৃত হবে।